অনুষ্ঠান বিশ্বাসের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান শুধুমাত্র এখন কলকাতার বন্ধুদের জন্য নয়, শুধুমাত্র হাওড়ার বন্ধুদের জন্য নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য নয়, এটা এখন সকলের অনুষ্ঠান। পুরো ভারতবর্ষ ব্যাপী এই অনুষ্ঠানের কিন্তু সম্প্রচারণ যেরকম রয়েছে, পাশাপাশি কিন্তু চেম্বার আপনারা পাচ্ছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট পাচ্ছেন, মেডিসিন পেয়ে যাচ্ছেন, ভালো ভালো অ্যাডভাইস পেয়ে যাচ্ছেন, সবটা পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চাহিদা বাড়ছে, প্রয়োজনীয়তা বাড়ছে, গুরুত্ব বাড়ছে, আর বাড়ছে শুধুমাত্র আপনাদের কারণে। যখন আপনারা ভালো আছেন, আপনারা সুস্থ আছেন, আপনারা চাইছেন যে আরো 10 জন ভালো হোক। সত্যি আপনারা ভীষণ ভালো, আপনারা চান যে আমি যেরকম ভালো আছি, যে কষ্টে ছিলাম, যে প্রবলেমে ছিলাম, যে প্রবলেম আমি এতদিন ফেস করছিলাম, তার থেকে যখন আমি রেহাই পেয়েছি, ভালো হয়ে গিয়েছি, আমার রিপোর্ট আমাকে জানান দিচ্ছে যে আমি এতটা আগের থেকে ভালো পর্যায়ে রয়েছি, তখন আর 5 জনকে কেন জানাবো না। আপনাদের এই সহযোগিতায় কিন্তু ধীরে ধীরে এনবিপি কে ছড়িয়ে দিয়েছে সর্বত্র। সর্বত্র পৌঁছে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং প্রত্যেকটি চেম্বারে সত্যি কথা বলতে উপচে পড়া ভিড়। আর এই ভিড় সত্যি প্রমাণ করে মানুষ ভালো থাকতে চান, মানুষ সুস্থ থাকতে চান। প্রত্যেকটা অনুষ্ঠানে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলি, অস্থির সমস্যা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, গুরুত্বপূর্ণ অর্গানগুলোর সমস্যা, যে কোনো ক্রিটিক্যাল, যে কোনো ক্রনিক ডিজিজের সমস্যা। আজকেও আপনাদের জন্য কিছু সাবজেক্ট আমরা নির্বাচন করেছি, আর কিছু আপনাদের নির্বাচিত সমস্যা, মানে যে সমস্যাগুলো আপনারা ভেবে রেখেছেন যে আজকে লাইভ অনুষ্ঠান পেলে এই সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। অবশ্যই সেই সমস্যাগুলো নিয়ে আপনারা কিন্তু ফোন করতে পারেন, কথা বলতে পারেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর এই হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি তো রয়েছেন অবশ্যই আপনারা, এবং প্রত্যেকদিন যেহেতু আমরা কিছু সাবজেক্ট ভাবি আর কিছু সাবজেক্ট আপনাদের বলা থাকে, সব নিয়ে চলে আমাদের এই অনুষ্ঠান। তবে ভীষণ ক্রিটিক্যাল একটা সমস্যা আমাদের নার্ভের সমস্যা। খুব সূক্ষ্ম হয় এই নার্ভ, কিন্তু যদি এর কোনো রকম প্রবলেম হয়, এ কিন্তু সারা শরীরকে দুলিয়ে দিতে পারে। ঠিক সেরকমই একটি সমস্যা পার্কিনসনের মতন সমস্যা। ডাক্তারবাবু থেকে একটু জানতে চাইবো পার্কিনসন রোগটা কি এবং কেমন আর কি। পার্কিনসন রোগটা, এটা নিয়ে আলোচনা করার আমরা অনেকবারই আলোচনা করেছি। এটা বারবার আলোচনা করি কারণ হচ্ছে এই রোগটা এতটাই ভয়ানক যে মানুষ ইচ্ছা করে যে হ্যাঁ আমি হাঁটি, একটুখানি হেঁটে কোথাও যাই, কিংবা মানুষের ইচ্ছা হয় যে আমি কোনো জিনিস হাত থেকে তুলি, কোনো হাত দিয়ে কোনো রকম কাজ করি, কিন্তু সেই ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু পারে না সেটা। এতটাই এটা ভয়ঙ্কর। আর সব থেকে বড় কথা, এটা অন্যান্য প্যাথিতে এটাকে বলে দেয় যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই, এটা আজীবন ধরে মেডিসিন খেয়ে যেতে হবে, যে সিমটম আছে সেই সিমটমের শুধু ট্রিটমেন্ট করে যেতে হবে, সেই সিমটমগুলোকে ঠিক রাখতে হবে। কিন্তু না, এই পার্কিনসনেরও ট্রিটমেন্ট আছে। যদি আমরা ঠিক করে জানতে পারি যে পার্কিনসনটা কেন হচ্ছে, কি কারণে হয় এবং এই রোগটা কি, তাহলেই কিন্তু সেখান থেকে আমরা কিভাবে বেরোতে পারবো সেটা কিন্তু আমাদের কাছে চলে আসে, যেটা আমরা করে থাকি। আমরা ফার্স্টেই জানি যে পার্কিনসন রোগটা কি। পার্কিনসন রোগটা হচ্ছে একটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে কিছু সেল থাকে, সেই সেলগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তার মধ্যে সেটা হচ্ছে নিউরন বলে এক ধরনের সেল থাকে। সেটা আমাদের কাজ করে কি, আমাদের শরীরের মধ্যে ব্যালেন্স বজায় রাখে, এবং সেখান থেকে একটা কেমিক্যাল মেসেঞ্জার বেরোয়। কেমিক্যাল মেসেঞ্জার বলতে যে আমাদের ব্রেন থেকে এই যে আমরা কতটা দূরে স্টেপ ফেললে আমরা একটা স্টেপ ফেলতে পারবো, বা কতটা ফোর্স আমি হাতে দিলে একটা জিনিসকে তুলতে পারবো, তো এই যে মেসেজটা আমাদের ব্রেনের মধ্যে পৌঁছয়, ব্রেন থেকে আমাদের হাত এবং পা এবং সেই নার্ভগুলোতে যেটা মেসেঞ্জারের মতো কাজ করে, সেই জিনিসটা হচ্ছে ডোপামিন। তো এই ডোপামিনটা কি হয়, ধীরে ধীরে কমতে থাকে যখনই নিউরনটা নষ্ট হতে থাকে। এবং এই নিউরনটা যখনই নষ্ট হচ্ছে, ডোপামিনটা কমছে, তাতে কি হচ্ছে, আমাদের একটা ব্যালেন্সিং এর প্রবলেম হচ্ছে, যে আমরা হাঁটতে গেলে ব্যালেন্স পাচ্ছি না, এবং কোনো জিনিস হাতে করে ধরতে গেলে সেই ফোর্সটা আমরা বুঝতে পারছি না। তার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নার্ভগুলো এফেক্টেড হয়, মেনলি আমাদের সেন্টার নার্ভ সিস্টেমটা আমাদের এফেক্টেড হয়। তার ফলে কি হয়, আমাদের হাত এবং পা এই দুটো জায়গায় কি হয়, কাঁপতে থাকে। এটা স্টার্টিং যখন হয়, দেখা যায় যে এটার একটা সিমটম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হাত হালকা কাঁপছে, কোনো জিনিসকে যখনই আমরা ধরতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতো ধরতে পারছি না এবং সেখানেতে কাঁপছে। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে,
কত কথাগুলো আমাদের নয় আটকে যাবে, নয় দেখা যাবে যে খুব আস্তে আস্তে কথা বলতে পারছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ আমি জোরে কথা বলি, কিন্তু পারবেন না, কারণ আমাদের ফেসিয়াল নার্ভগুলো ওখানেতে এফেক্টেড হয়ে যায়। এর সাথে সাথে যেটা হয়, সেটা যখন সিমটমটা ধীরে ধীরে বাড়তে থাকে, রোগটা যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তখন দেখা যাবে যে একটা মানুষ যখন হাঁটে তখন দেখা যায় যে আমাদের হাত সেই প্যারালালি কিন্তু সুইং হয়, সেই সুইংটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যখনই এই হাতের সুইংটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখবেন ঠিকঠাক মতো করে হাঁটতে পারবেন না, একটু ব্যালেন্স হারিয়ে যাবে। তো এই রকম নার্ভের প্রবলেমগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, এবং যেটা প্রথমে দেখা যায় যে হাত কাঁপছে, তার সাথে সাথে ধীরে ধীরে আমাদের পা গুলোও এফেক্টেড হবে, পায়ের নার্ভগুলো মাসেলগুলো আমাদের স্টিফ হয়ে যাবে, এবং সেখানেতে হাঁটতে চলতে অসুবিধা হবে। একটা সময় দেখা যায় যে সেই পেশেন্ট একদম বেড রিডেন্ট হয়ে গেছে, আর স্টেপ তো উনি ফেলতেই পারবেন না, একটা ছোট ছোট স্টেপ ফেলে ওনাকে হাঁটতে হবে, যেটা খুবই কষ্টদায়ক। তো এই যে রোগটা এই কারণেই বলা হয় যে মারাত্মক রোগ, কারণ এটা ধীরে ধীরে কি হয়, ডিটোরেটেড হয় পেশেন্ট, এবং একটা সময় গিয়ে দেখা যায় যে পুরোপুরি ভাবে সে বেড রিডেন্ট হয়ে গেছে। একদম। তো এই সমস্যায় আপনার পরিবারের কেউ আক্রান্ত না তো? আপনি বুঝতে পারছেন না তো ঠিক এই ধরনের সিমটম গুলো তার হচ্ছে, অর্থাৎ তার পা কাঁপছে, তার হাত কাঁপছে, তার কথা বলে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু ফেলে রাখবেন না, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার পাড়ার, আপনার আশেপাশে যে কোনো অভিজ্ঞ চিকিৎসক থাকতেই পারেন। পাড়ার চিকিৎসক মানেই সে অভিজ্ঞতা সম্পন্ন নয়, তা একদম নয়, কিন্তু সত্যি সে আগে এই ধরনের সমস্যার সমাধান করেছেন তো, তার কাছে গিয়ে মানুষ ভালো আছেন তো, বা তিনি যে প্যাথিতে রয়েছেন সেই প্যাথির মেডিসিন সত্যিকারের এই রোগের ক্ষেত্রে কার্যকরী তো, এই বিষয়গুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে। আর আপনি যদি ভাবেন এত বোঝার, এত ভাবার সময় নেই, তাহলে অবশ্যই বিশ্বাস করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আসবেই আলোচনায়, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি সুমন বলছিলাম। কোথা থেকে বলছেন? বারাসত থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার প্রবলেম বলতে গায়ে মানে ছোট ছোট একটা মানে গুড়গুড়ি টাইপের ঘামাচির মতো একটা র্যাশ হয়েছে। আচ্ছা, এটা আমি র্যাশটা কেটে মাঝখানের মতন জায়গা পাচ্ছি, মানে এটা ঘাম উঠলে মানে শূন্য হারে চুলকায়। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে? মাঝখানের মতো হচ্ছে। মাস খানেকের মতো। এর আগে কি কোনো রকম অ্যালার্জির সমস্যা ছিল আপনার? না, এর আগে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখন এটা দেখতে পাচ্ছি। না কখনো কি অ্যালার্জির পরীক্ষা করে দেখেছেন যে অ্যালার্জি আছে কিনা? না, আমি এটা অ্যালার্জি পরীক্ষা করে দেখি নাই। আমি অ্যালার্জিটা সেদিন আমি ভাবলাম যে অ্যালার্জি আছে কি, সেদিন বড়ি নিয়ে খাচ্ছিলাম। না, নাম বলার দরকার নেই কোনো ওষুধের। মেন জিনিস হচ্ছে, দেখুন আগে আপনাকে জানতে হবে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই যে আপনার ঘামাচির মতো র্যাশ বেরোচ্ছে, এটা অনেক কারণের জন্য হতে পারে। প্রথমত যেটা আমাদের নজর যায় সেটা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি শুধু ওষুধ খেলে হবে না, অ্যালার্জিটা কি কারণে হচ্ছে সেটা জানতে হবে। আপনি অ্যালার্জির ওষুধ খাচ্ছেন, আপনার কিছুক্ষণের জন্য অ্যালার্জিটা ভালো থাকবে, তারপর কিন্তু আবার এটার জন্য যে প্রবলেম হয়, যে ইচিংটা হয়, সেটা কিন্তু আবার হবে। তাই তার আগে জানতে হবে যে অ্যালার্জিটা কি কারণে। তার জন্য পার্টিকুলারলি কিছু টেস্ট থাকে। প্রথমত জানতে হবে যে ব্লাডের মধ্যে আপনার অ্যালার্জি আছে কিনা, তার জন্য আপনাকে একটা আইজি বলে টেস্ট করতে হবে, এবং যদি সেটা পজিটিভ থাকে তাহলে জানতে হবে যে আপনার কি কি কারণে অ্যালার্জি হচ্ছে। কারণ আমাদের বিভিন্ন রকম খাবার থাকে, যেটা আমরা এইভাবে বলতে পারি না যে পার্টিকুলারলি কোন খাবারেতে কার অ্যালার্জি থাকবে। সেটা একমাত্র যখনই আমরা রিপোর্ট করব, সেখানেতে একদম লিস্ট চলে আসবে যে আপনার এই এই খাবারের মধ্যে আপনার অ্যালার্জি আছে। তাহলে আপনি এই যে অ্যালার্জির উৎস যেটা, সেটা কিন্তু আপনি ডেলিকাল লাইফের মধ্যে নিয়ে যাচ্ছেন, সঙ্গে আপনি কি করছেন, ওষুধ খাচ্ছেন। তাতে কি হবে, আপনি সাময়িক ভালো থাকবেন, কিন্তু আপনার অ্যালার্জির প্রবলেমটা রয়েই যাবে। তাই আগে আপনাকে উৎসটাকে বাদ দিতে হবে, যে যে কারণে আপনার অ্যালার্জি আছে সেটাকে আগে বাদ দিয়ে দিতে হবে। সেখানেই দেখবেন আপনি 50 থেকে 60% রোগ আপনার ভালো হয়ে গেছে। তারপরে যখন আপনি ট্রিটমেন্টটা করবেন এটার জন্য, তখন দেখবেন এটা সম্পূর্ণভাবে সেরে যাবে। আর আরেকটা কারণও এটা হতে পারে, সেটা হচ্ছে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হলেও কিন্তু এই জিনিসটা হতে পারে। তো সেটা একবার দেখে নেওয়া দরকার। আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কি করবেন, কোন ধরনের টেস্ট করবেন, তাহলে অবশ্যই একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা একবার দেখে নিই যে এক্স্যাক্ট প্রবলেমটা কি,
এবং তারপরে দেখবেন আমরাই গাইড করে দেবো যে কোন কোন টেস্ট করলে আপনি এটা সঠিকভাবে জানতে পারবেন যে আপনার রোগটা কি আছে। তারপরের সলিউশন তো অবশ্যই আছে, কারণ আমরা বারবারই বলি আমাদের যেটা সলিউশন হয় সেটা একদম পার্মানেন্ট সলিউশন। কারণ হচ্ছে এটাই যে আমরা উৎসটাকে ঠিক করি, যে রোগের উৎস সেটাকে ঠিক করি, কারণ সেটা ঠিক করলে রোগও যেমন তাড়াতাড়ি সারবে, ভবিষ্যতে যে জিনিসটা আর ফেরত আসবে না। একদম, আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস, ভালো মানুষদের সাথে থাকুন। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে যদি থাকেন, এখানে চিকিৎসকদের সাথে যদি আপনারা থাকেন, আপনার ভালোই হবে, মন্দ কখনো হতেই পারে না। কে আছেন বলবেন? নমস্কার, আমি বলছি শিলা চক্রবর্তী। কোথা থেকে? কোথা থেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে, বলুন কি প্রবলেম? বলছি কি, আমার বাপায় থাম ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের মাঝখানটা থেকে ব্যথা করছে, ওটা পাটা মানে ব্যথা করছে আর ব্যথা করছে, কি হয়েছে একটু বলতে পারেন ডাক্তারবাবু? আচ্ছা, এই ব্যথাটা কতদিন হচ্ছে? এই 3-4 দিন মাঝে মধ্যে করে, আজকে প্রচন্ড হচ্ছে। পা কি ফুলে যায়? না, ফোলেনি, কিচ্ছু হয়নি, অবশ হয়ে যাচ্ছে ওই অংশটুকু, আর প্রচন্ড জ্বালা করছে, যন্ত্রণা করছে। আচ্ছা, কোন রকম চোট আঘাত লেগেছিল? বলতে পারছি না ডাক্তারবাবু কি হয়েছে, আমি কিছু তো হয়নি, কি জানি কি থেকে কি হলো। ঠিক আছে, দেখুন শুনুন, আপনি বলে দিচ্ছি। টিভির সামনে যান। আপনি যে প্রবলেমটা বলছেন 2-3 দিনের থেকে হচ্ছে, এই যে ব্যথাটা ওখানে লোকালি হচ্ছে, সেটা একবার দেখতে হবে যে কোনো রকম চোট আঘাত থেকে এটা হয়েছে কিনা। আর এছাড়াও যদি আপনার ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ে, সেখান থেকেও কিন্তু একটা ব্যথার সূত্রপাত হয় যদি এটা স্টার্টিং হয়। তো যেহেতু এটা অল্প দিনের মধ্যে, আপনাকে একটাই অ্যাডভাইস করব, যে রোগী হোক কিছু না কিছু তো ওখানে প্রবলেম আছে, সেই কারণের জন্য আপনার ব্যথাটা হচ্ছে। যদি 2-3 দিনের এতে হয়, তাহলে এটাকে ফেলে না রেখে শুরুতেই একবার ট্রিটমেন্ট করান, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি সেরে যাবে। আর এখান থেকে যাতে ভবিষ্যতে ব্যথা যন্ত্রণা যাতে আরো না বাড়ে, যে আপনি হাঁটতে পারছেন না, পা ফেলতে পারছেন না, সেই স্টেজে যাতে না যায়, সেটাকেই খেয়াল রাখুন। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে যোগাযোগ করুন, কারণ আপনি বললেন আপনার একটা জায়গায় ব্যথা হচ্ছে, তার কারণটা খুঁজে বার করতে হবে আমাদের, তারপরে অবশ্যই বলা যাবে যে আপনি কিভাবে এখান থেকে মুক্তি পাবেন। তো ট্রিটমেন্ট অবশ্যই আছে, একবার যোগাযোগ করুন, আমরা দেখে নিই, প্রয়োজন পড়লে কিছু টেস্ট করে দেখে নিই, অবশ্যই আপনাকে সলিউশনের কথা বলে দেবো। আর আপনাকে আমরা তখন পর্যন্ত লাকি বলতে পারবো যে আপনার সমস্যাটা 3-4 দিনের, তার মধ্যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার সুযোগ আপনার হলো, আর আপনি যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন তাহলে আপনি লাকি। আর যদি এই রোগটাকে আপনি ফেলে রাখেন, ভুলে গেলেন, একটু কমে গেল বলে অবহেলা করলেন, তাহলে কিন্তু আপনি হয়ে উঠবেন আনলাকি, কারণ তারপর সমস্যাটা কিন্তু দিন দিন বাড়বে। আপনি কোনো মেডিসিন শপ থেকে ওষুধ কিনে খাবেন বা যে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন, ভালো হবেন না, জটিল পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে। তাই বলবো, দমদম ক্যান্টনমেন্ট থেকে ফোন করেছিলেন, এক তো আপনার মধ্যমগ্রাম চেম্বার কাছে হবে, দ্বিতীয়ত আপনার শোভাবাজার চাইলেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যেখানে ইচ্ছা যোগাযোগ করুন, তবে যোগাযোগ করুন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন, কারণ এখানকার চিকিৎসকেরা চ্যালেঞ্জের সাথে, বুদ্ধিমত্তার সাথে কিন্তু কাজ করেন, রোগের উৎসকে খুঁজে বের করার প্রচেষ্টা রাখেন, এবং সে কারণে এত চটজলদি এখানে এসে কিন্তু পেশেন্টরা ভালো হয়ে যান। আর আপনি কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সৌমেন দাস বলছি, উত্তর 24 পরগনা থেকে। উত্তর 24 পরগনা, বলুন কি সমস্যা? সমস্যা বলতে, যখন আমি পাটা ভাঁজ করে বসি, তো পায়ে খিচের মতো চলে আসে আর ঝিমঝিম করে, আর মানে শরীরে অস্বস্তি বোধ হয়। দুটো পায়ে হয় সমস্যাটা? না, একটা পায়ে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে একটা পায়ে হয়। পায়েতে কোনো রকম ব্যথা থাকে যখন ভাঁজ করেন? হাঁটুতে কোনো রকম সমস্যা থাকে যখন আপনি পা ভাঁজ করেন? হাঁটুতে ব্যথা হয়। হাঁটুতে ব্যথা হয়। আচ্ছা, পা কি তলার পোর্শনটা একটু অবশ মনে হয় মাঝে মাঝে? হ্যাঁ, অস্বস্তি বোধ হয়। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? এটা মনে হয় 5-6 মাস হয়ে গেল। 5-6 মাস। এর জন্য কোনো ট্রিটমেন্ট করেছেন বা কোনো রকম এক্সরে করে দেখেছেন যে হাঁটুতে এক্স্যাক্ট কি প্রবলেম হচ্ছে? না, কোনো রকম ট্রিটমেন্ট করিনি। তো ব্যথাটা মাঝে মাঝে হয়, সেজন্য আমি এত গুরুত্ব দেইনি। ঠিক আছে। এবার রোগটা যখন বাড়বে, যখন আপনি হাঁটতে পারবেন না, একদমই ভাঁজ করতে পারবেন না, তখন দেবেন গুরুত্ব, তখন গুরুত্বের জায়গাটায় পৌঁছবেন। এটাই আর কি। ঠিক আছে, আপনি শুনুন, যে কোনো রকম রোগ যদি ছোট, যখন দেখছেন যে আপনার উৎস মানে স্টার্ট হচ্ছে, এই যে আপনি বলছেন যে আমি গুরুত্ব দিচ্ছি না, এইটা কিন্তু যদি ওখানেতে অস্টিওআর্থারাইটিস হয়ে থাকে এবং সেটা যখন আপনি বলছেন যে আমার অবশ হচ্ছে, তার মানে অলরেডি এটা কিন্তু নার্ভের ওপর এফেক্ট করা শুরু করে দিয়েছে।
কারণ অস্টিওআর্থারাইটিস হলে আমাদের দুটো হাঁটুর জয়েন্ট যখনই গ্যাপটা কমে যায় তখন কিন্তু ওখান থেকে যে নার্ভগুলো যায় তার উপর কিন্তু প্রেসার হয়, এবং নার্ভগুলো যখনই প্রেসার পড়ে কম্প্রেশন হয়ে যায়, চেপে যায়, তখন কিন্তু ওখান থেকে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে কমে যায়। এবং যখনই ব্লাড সার্কুলেশন কমবে তখন কিন্তু তলার পোর্শনটা ঝিনঝিন করবে, অস্বস্তি বোধ হবে এবং তার সাথে সাথে অবশ হয়ে যাবে মাঝে মাঝে। এটা কিন্তু ডে বাই ডে আপনার বাড়তে থাকবে যদি ওইটাকে আপনি ফেলে রাখেন, কারণ অস্টিওআর্থারাইটিস এমনই একটা রোগ যেখানে থেকে কিন্তু মানুষকে একদম বেড রিডেন পর্যন্ত করে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম পেশেন্ট আমরা বহু পেয়েছি যে যারা এই উৎস হয়েছে, হ্যাঁ জাস্ট স্টার্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে আমরা একটু ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ভেতর ভেতর যখন বাড়তে থাকছে একটা স্টেজে গিয়ে টোটাল হাঁটুটাই লক হয়ে যায়, তখন কিন্তু ওই পা আপনি ফেলতেই পারবেন না। তাই এটাকে একটু গুরুত্ব দিন, কারণ রোগটা কিন্তু গুরুত্ব দেওয়ার মতনই রোগ। তো এটাকে ফেলে না রেখে আপনি যোগাযোগ করুন, আপনার কাছে যে চেম্বার হবে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এসে একবার আমাদেরকে দেখান, আমরা একবার দেখে নিই এক্স্যাক্ট প্রবলেম কি, কারণ একটু এক্সরে করে দেখার প্রয়োজন আছে বা কিছু টেস্ট করে দেখার প্রয়োজন আছে যে আপনার কি প্রবলেমটা আছে ওখানে, তারপর দেখবে সলিউশন অবশ্যই পাবেন। আর এই নয় যে আপনাকে সেটার জন্য বছরের পর বছর ট্রিটমেন্ট করতে হবে। আপনার প্রবলেমটা যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে সেই দিনই বলে দেবো আপনি কোন দিনের মধ্যে সুস্থ হবেন। আর যদি ঠিকঠাক মতো করে আপনি কথা শোনেন, মেডিসিন ঠিকঠাক মতো করে যদি খান, দেখবেন সেই সময়ের মধ্যেই আপনি রিলিফ পেয়ে গেছেন। একদম, কারণ আমাদের বাংলা আরেকটা প্রবাদ বাক্য আছে না, তিল থেকেই কিন্তু তাল হয়। যে কোনো ছোট জিনিস ছোট সারা জীবন থাকে না, সে কিন্তু বড় হবে। এটাই প্রকৃতির কিন্তু নিয়ম, এই প্রকৃতির নিয়মকে মানতে হবে। যখন একটা ছোট্ট বীজ থেকে একটা বড় গাছ হচ্ছে, তখন আপনার ছোট্ট একটা সমস্যার সূত্র থেকে বড় জটিল রোগে কিন্তু সেটা পরিণত হবে। তাই যদি আপনি গুরুত্ব দেন তাহলে সেই সময় তাকে নির্মূল করা সম্ভব, আর যদি গুরুত্ব না দেন সে বটবৃক্ষের মতন বড়ভাবে আপনার উপর আঁকড়ে বসবে। চট করে বলবো চেম্বারগুলোর কথা, যারা সিরিয়াস পার্সন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। যেরকম খুব তাড়াতাড়ি মালদায় কিন্তু চেম্বার রয়েছে, থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, রয়েছে গঙ্গারামপুরে চেম্বার এবং রায়গঞ্জে চেম্বার, এখানেও কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছেন কিন্তু খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, শিলিগুড়ি এবং কোচবিহারে কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, আরামবাগে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার, মেছেদায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং তার পাশাপাশি বাঁকুড়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় কিন্তু চেম্বার রয়েছে, শিলচরে চেম্বার রয়েছে। হেরিয়া এবং শিলচর দুটি জায়গাতে কিন্তু সবাই দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছেন কিন্তু আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুর এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকদের। জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। আরো দুটি নতুন চেম্বারের ওপেনিং পুজোর পরই, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এক তো মুম্বাই, এত বড় একটি শহর, এবং তার পাশাপাশি ব্যাঙ্গালোর, যেটিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তো দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এবং পাশাপাশি কলকাতা, এই চারটি বড় শহর আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটি জায়গাতেই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা থাকছেন। অবশ্যই থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা নিজে, এবং তার পাশাপাশি থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকরা। আপনাদের আবদার অনুযায়ী এবারে কিন্তু পুজোর আগে বা এই সিজনটাতে বেশ কয়েকটি অতিরিক্ত চেম্বারে কিন্তু সময় দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। আপনারা চাইবেন না সেটা উনি করবেন না, এটা তো হতে পারে না। তাই অবশ্যই আপনাদের দায়িত্ব নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে 9830235527 বা 37 এই দুটি নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, আপনারা মধ্যমগ্রাম চেম্বারে সোমবার এবং শুক্রবার করে সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের একসাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে, এখানেও কিন্তু বেশিরভাগ চিকিৎসকেরা একসাথে থাকার প্রচেষ্টা রাখেন, এবং তার পাশাপাশি শোভাবাজার চেম্বার রয়েছে এবং রয়েছে খিদিরপুর চেম্বার। হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে যোগাযোগ করুন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন আমতলাতে চেম্বার, থাকেন কিন্তু সেখানে সংস্থার ডিরেক্টর বি শর্মা। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন, ফোন করুন, কথা বলুন। পার্কিনসনের মতন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, সিমটম গুলো ডাক্তারবাবু আমাদের বোঝালেন, এবং একটা কথা বলবো, যদি এই রোগ নিয়ে
মডার্ন প্যাথি বা অন্য কোনো প্যাথিতে কোনো পেশেন্ট যায় আর এই সমস্যা নিয়ে যদি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে একই দিনে কোনো মানুষ যোগাযোগ করে, তো দুটো মানুষের মধ্যে 6 মাস পরে কি একটা তফাৎ লক্ষ্য করা যাবে? ডেফিনেটলি পাওয়া যাবে, কারণ আমি শুরুতেই বললাম যে এটা নিয়ে আলোচনা করার কারণটাই হলো যে অন্যান্য প্যাথিতে এখানে বলে দেয় একদম ক্লিয়ার ভাবে যে এর কোনো রকম পার্মানেন্ট সলিউশন নেই, এটা কোনো রকম ভাবে ঠিক হবে না। এর যেটা সিমটম, যে নার্ভগুলো এফেক্টেড হয়েছে সেই সিমটমগুলোকে ট্রিটমেন্ট হবে, সেই সিমটমগুলোকে ঠিক রাখার চেষ্টা হবে এবং তার সাথে সাথে নার্ভ যে প্রবলেমটা থাকবে, হাত কাঁপা, পা কাঁপা, তার সাথে সাথে হাঁটা চলা, সেই জায়গাগুলোতে হয়তো কিছুটা দেখা যাবে হয়তো ঠিক থাকবে, কিন্তু রোগটা ভেতরেতে একই রয়ে যাবে। আমরা যেটা করেছি, আমরা যেটা ট্রিটমেন্ট দিই বা আয়ুর্বেদ যেটা ট্রিটমেন্ট দেয়, সেখানেতে বারবারই আমরা এটা প্রমাণ করেছি যে হ্যাঁ, পার্কিনসনের মতো রোগও ঠিক হয়। কারণ এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আছে, এসেছে, ট্রিটমেন্ট করেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত মেডিসিন ছাড়াই কিন্তু ভালো আছে। কারণ আমরা কোনো পেশেন্টকেই আজীবন মেডিসিন খাওয়াই না, কারণ এখানেতেই অন্যান্য জায়গা থেকে আমাদের তফাৎটা ট্রিটমেন্ট প্রসেসের এখানেতেই যে আমরা একটা সাডেন টাইম বলে দিই, এই টাইমটা নির্ভর করবে ওনার রোগের কন্ডিশনটা কিরকম আছে, কোন স্টেজে উনি এলেন সেই স্টেজের ওপর। কারণ মেন জিনিস হচ্ছে ওনার ডোপামিনটাকে ফরমেশন করাতে হবে, এবং ডোপামিন যদি ফরমেশন হয় তখন কিন্তু আপনি এই প্রবলেমগুলো চলে যাবে। তো আমরা চেষ্টা করি রোগের যেটা কারণ সেটাকে ঠিক করার, সিমটমগুলো নয়। তাই আমাদের কাছে যে পার্কিনসনের পেশেন্ট আসে তাদেরকে যে টাইম দিই সেই টাইমের মধ্যেই কিন্তু তারা সুস্থ হয়। এবং একটা স্টেজে গিয়ে দেখা যায় যখন আমরা মেডিসিন বন্ধ করে দিই, কিছু যোগা থাকে, কিছু আমাদের লাইফস্টাইলের মধ্যে কিছু ডায়েট থাকে, সেই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো করে পালন করে এবং ঘরোয়া কিছু উপাচার আমরা বলে দিই, সেইগুলো যদি মেনটেন করে, তাহলে উইদাউট মেডিসিনই উনি এই রোগ থেকে অবশ্যই ভালো থাকবেন। একদম। এবার আপনি চিন্তা করুন, আপনি অর্থ খরচা করবেন, আপনি সময় খরচা করবেন, আপনি আপনার বিশ্বাস খরচা করবেন, কিন্তু কোনো লাভ পেলেন না। আর এনবিপিতে এলে একটা বিশাল তফাৎ নিজের মধ্যে লক্ষ্য করবেন। তাহলে কোন প্যাথিতে আপনি যাবেন, কোন দিকের পাল্লা ভারী বলে আপনার মনে হচ্ছে, সেটা আপনাকেই কিন্তু ভাবতে হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বাকিরা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? মায়ের। হ্যাঁ, মায়ের কি হলো আবার? সুগার, প্রেসার। তো মাকে নিয়ে তো যোগাযোগ করতে হবে। এর আগেও তো একদিন ফোন করলে, যোগাযোগ করবে না নাকি শুধু ফোন করবে? আরেকবার জেনে নেবে। আচ্ছা, ডাক্তারবাবু বলছেন সুগার কত আছে এখন? 232। কতদিন সুগার? অনেকদিন মানে কত বছরের সুগার? 10 বছর। তাহলে 10 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, ইনসুলিনও নিচ্ছেন। তাহলে ইনসুলিন নিয়েও যখন দেখছেন যে আপনার সুগারটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে কেন এটাকে এইভাবে ফেলে রেখেছেন? কারণ বারবারই তো আমরা বলি যে সুগার একটা সাইলেন্ট কিলার। তো এইটাকে এইভাবে না ফেলে রেখে এটাকে ট্রিটমেন্ট করান। যেখানে আমরা বারবার বলছি সুগারের জন্য কিন্তু আজীবন মেডিসিন আমরা খাওয়াই না, একটা সাডেন পিরিয়ডের মধ্যেই ওনার সুগারটা কন্ট্রোল হবে। কারণ আমরা বারবারই বলি যে সুগার কেন হয়, কারণ হচ্ছে ওনার প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়েছে, সেখান থেকে ইনসুলিনের ফরমেশনটা হচ্ছে না। আর আপনি যেটা করছেন সেটা বাইরে থেকে ইনসুলিন দিয়ে সুগার লেভেলটাকে কন্ট্রোল করে রাখছেন, কিন্তু ভেতরে যে ড্যামেজটা আছে, যেটা রোগের কারণ, সেটা কিন্তু একই থেকে যাচ্ছে। তাই ট্রিটমেন্টটা করাতে হবে। সেই রোগটাকে পার্মানেন্ট সলিউশন তখনই আসবে যখন আমরা প্যানক্রিয়াসটাকে ঠিক করব এবং প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনের ফরমেশনটা হচ্ছে সেটাকে আমরা বাড়াবো। তাহলে সেই জিনিসটা যখন ট্রিটমেন্ট হয়, আপনাদের বারবারই আমরা আলোচনা করেছি এইটা নিয়ে, সুগারের জন্য বহুবার আলোচনা করেছি। তো এটাকে ফেলে রাখবেন না, কারণ বয়স বাড়ার সাথে সাথে ওনার মাল্টিপল অর্গান কিন্তু এফেক্টেড হবে। তখন দেখবেন শুধু সুগার যদি কন্ট্রোল না হয়, সেখান থেকে কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, নার্ভের প্রবলেম, বহু ধরনের প্রবলেম আসবে। তাই সেই স্টেজে যাতে না যায় তার আগে এটাকে, যেহেতু পার্মানেন্ট সলিউশন আছে আমাদের কাছে, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করুন। দেখবেন যে টাইম আমরা বলে দেবো সেই টাইমের মধ্যেই উনি ইনসুলিনও বন্ধ করেছেন, মেডিসিনও বন্ধ করেছেন। আর ইনসুলিন মেডিসিন আমরা প্রথম দিন থেকেই বন্ধ করে দেবো। যেদিন উনি আসবেন আমাদের কাছে, যখন আমরা মেডিসিন দেবো, সেই দিন থেকে উনি অন্যান্য যা ওষুধ খাচ্ছেন সুগারের জন্য বা যদি ইনসুলিন নেয়,
আমরা প্রথম দিনই বন্ধ করে দেবো, এবং একটা স্টেজে গিয়ে দেখবেন যে আমরা যে ওষুধ দিচ্ছি সেটাকেও আমরা বন্ধ করে দেবো, দিয়ে ঘরোয়া কিছু জিনিস বলে দেবো, কিছু লাইফস্টাইল, কিছু ডায়েট, কিছু যোগ, সেই জিনিসগুলো আমরা বলে দেবো। দেখবেন একটা সময় গিয়ে উইদাউট মেডিসিনে উনি একদম নর্মাল থাকছেন, সুগার লেভেলও ওনার কন্ট্রোলে থাকছে। একদম ডাক্তারবাবু তো সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবার দেখো তুমি এতে সন্তুষ্ট হলে কিনা, কারণ প্রচুর বন্ধুরা থাকে যে অনুষ্ঠান বারবার দেখছি, বারবার জিজ্ঞাসা করছি, কিন্তু বারবার প্রশ্ন করে একই উত্তর পাবেন। যে চিকিৎসকের কাছে ফোন করবেন এনবিপি, তারা একই রকম ভাবে আপনাকে অ্যাডভাইস দেবে, শুধুমাত্র আপনাকে যোগাযোগ করতে হবে। বারবার অ্যাডভাইস ওনারা দিতে রাজি, বছরের পর বছর আপনাকে অ্যাডভাইস দিতে রাজি, কিন্তু তাতে ওনাদের কোনো অসুবিধা নেই, ওনাদের এটা কাজ, একটা দায়িত্ব একজন চিকিৎসকের। কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি আরো বেশি রোগে আক্রান্ত হচ্ছেন, আপনার সমস্যাটা জটিল হচ্ছে, এরপর মেডিসিন খেতেও আপনার বেশি খরচা হয়ে যাবে। তো খরচার দিকেও তো ভাবতে হবে, এবং যারা সত্যি খরচার দিকে ভাবেন তাদের বলবো একটু আগে যোগাযোগ করুন। আগে যোগাযোগ করলে কম খরচাতে আমরা কিন্তু ভালো ট্রিটমেন্ট পেয়ে যাব, আর পরে যোগাযোগ করলে ট্রিটমেন্ট তো ভালো পাবো, কিন্তু সেটা একটু লেন্দি হবে, একটু সময় লাগবে। অনেক ক্ষেত্রে একটু অভিযোগ করে অনেকে যে ডাক্তারবাবুরা তো বলেন 3-4 মাসে ভালো হয়, আমার পরিচিত তো অনেকেই 3-4 মাসে আপনাদের কাছে কি ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি তো হতে পারলাম না, আমার তো 4 মাস হয়ে গেছে। তো তখন একটা বড় বিষয় হয়ে যায় যে পিছনের ইতিহাসটা, তুমি কত পুরনো, কতদিন তুমি রোগে আক্রান্ত। সেটাই, কারণ আমাদের কাছে যখন পেশেন্ট আসে তারা কিন্তু যে এই 2-1 দিন হয়েছে এটা নিয়ে ভুগছেন সেরকম ভাবে কিন্তু আসে না, আসেন প্রায় 2 বছর 3 বছর 4 বছর এই রোগটা নিয়ে ভুগছেন। এবং দেখা যাচ্ছে যে শুধু ওই রোগ নয়, যদি আমি একটা উদাহরণ দিই, যে এই আজকের টপিক যেটা পার্কিনসন নিয়ে যখন পেশেন্ট আসেন তখন কিন্তু প্রায় ম্যাক্সিমাম দেখা যায় 3-4 বছর ধরে বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন, নার্ভের ওষুধ খেয়েছেন। এবার অন্য জায়গায় কি হয়, নার্ভটাকে স্টিমুলেট করার জন্য বিভিন্ন রকমের স্টেরয়েড থাকে, সেই জিনিসগুলোকে ওনারা ইউজ করেন। কিন্তু আমাদের কাছে যখন আসছেন তখন রোগটা, পার্কিনসন রোগটা তো একদম বেড়ে গেছে, তার সাথে সাথে দেখা যায় যে অন্যান্য মেডিসিন ইউজ করে বিভিন্ন রকম সাইড এফেক্ট নিয়ে এসছে। কারুর লিভারের প্রবলেম সঙ্গে আছে, কারুর কিডনির প্রবলেম সঙ্গে আছে, হার্টের প্রবলেম, আর নার্ভের জন্য তো আছেই ওনার প্রবলেম। তো আমাদের যখন ট্রিটমেন্টটা করতে হয় তখন এই সবগুলোকে নিয়ে ট্রিটমেন্ট করতে হয়। রোগটাকেও যেরকম আমরা সারাই, তার সাথে সাথে ওনার যে প্রবলেমগুলো আছে, যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা দেখছি ওনার লিভারের প্রবলেম, আমরা তো সেখানেতে লিভারটাকে ছেড়ে দিয়ে শুধু তো পার্কিনসনের ট্রিটমেন্টটা করতে পারি। ইমিউনিটি পাওয়ার খুব হাই, তা সে খুব সহজে জিনিসটাকে নিয়ে নিতে পারছে, তার শরীর সহজে জিনিসটাকে নিয়ে নিতে পারছে, সেই কারণে কি হয়, খুব তাড়াতাড়ি জিনিসটা সেরে যাচ্ছে। কারোর যদি ইমিউনিটি পাওয়ার লো থাকে তাদের কিন্তু মেডিসিনগুলো কাজ করতে একটু সময় লেগে যায়। কাজ হবে না এটা নয়, ডেফিনেটলি কাজ পাবেন, কিন্তু প্রত্যেকটা জিনিসই একটা সাইন্টিফিক ব্যাপার থাকে। ইমিউনিটি যদি লো থাকে সেখানে কিন্তু একটু কাজ করতে দেরি হয়, সেই কারণের জন্য কারুর ক্ষেত্রে একদম এক্স্যাক্ট 3-4 মাস যেটা আমরা টাইম দিই তার মধ্যেই সেরে যায়, কারুর ক্ষেত্রে হয়তো একটু 1-2 মাস একটুখানি বেশি লাগে। তবু আপনাদের প্যাথের মতন কিন্তু একদম কোনো ক্ষেত্রেই হয় না। এই যে লাস্ট কলার যিনি ফোন করলেন, বললেন 10 বছর ধরে মেডিসিন খাচ্ছেন, তার পেশেন্ট, তার বাড়ির লোকটি, এরকম ঘটনা কিন্তু এনবিপির ক্ষেত্রে কোনোদিন ঘটে না, যেটা আপনাদের কাছে খুব স্বাভাবিক বিষয়। এতটুকু সময় তো দিতেই হবে, কিন্তু এনবিপির চিকিৎসকদের কাছে যতটুকু সময় আপনাকে দিতে বলা হয় তার থেকে যদি 1 মাসও বেশি লাগে না, সেটা খুব কিঞ্চিত সময়। ওই সময়টুকু তো আপনাকে অবশ্যই দিতে হবে নিজের জন্য, নিজের পরিবারের মানুষের জন্য। কে আছেন বলুন? নমস্কার। টিভির ভলিউম একদম 0 করবেন, একদম 0 করবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার অ্যালার্জি, আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, ডাক্তারই আমাকে বলছে অ্যালার্জি ডাক্তারি, আমি ঘাস থেকে অ্যালার্জি, আমি সব রকমের টেস্ট করেছি, টেস্ট করে আমাকে কোনো খাবার থেকে অ্যালার্জি, হ্যান্ডসান থেকে বলছে না। আমি যেতে পারছে এরকম ভুগছি, চতুর্দিকে গেটাচ্ছি, একটু কমছে কিন্তু থাকছে না। এখন সমস্যা হয়েছে যে চুলকানি, প্রচন্ড চুলকানি হচ্ছে, আর চোখ থেকে রস কাটছে, এবং পায়ের চোখ থেকে হাঁটু পর্যন্ত খুলে গেছে, আচ্ছা রস কাটছে, আচ্ছা চম্পন ঝনঝন করছে। আচ্ছা, দেখুন আপনি যে প্রবলেমটা বলছেন সেটার যতটা শুনলাম আমি,
শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার রোগের স্টেজটা কিন্তু একটু বেশি আছে। কারণ অ্যালার্জি এতদিন ধরে আপনার আছে, এটা কিন্তু ধীরে ধীরে আপনার লাংসে কিন্তু এফেক্ট করবে। এটাতে দেখবেন হয়তোবা আপনি একটুখানি কাজ করতে গেলেই হয়তো হাঁপিয়ে যাচ্ছেন, তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই দেখবেন আপনার লাংসে এফেক্ট করবে, এবং তার সাথে সাথে এটা দেখবেন চোখেতেও এফেক্ট করবে। তো যতটা আমি শুনলাম সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার এই স্টেজটা কিন্তু ফার্স্ট স্টেজে নেই, এটা কিন্তু সেকেন্ড স্টেজে চলে গেছে। অবশ্যই অ্যালার্জির ট্রিটমেন্ট আছে। আমরা বারবারই বলি যে অ্যালার্জির ট্রিটমেন্ট করতে গেলে প্রথমেই জানতে হবে অ্যালার্জির কারণটা কি। কারণ মুখে বলে দিলে হয় না যে এটা খাবেন না ওটা খাবেন না, সেটা কিন্তু মুখে বললে হয় না। কারণ সবসময় জানবেন যে প্রত্যেকটা মানুষের শরীরে অ্যালার্জির উৎসটা আলাদা আলাদা হয়। আপনি দেখবেন রিপোর্ট যখন করবেন তখন দেখবেন যে আপনার নর্মাল কিছু খাবার দাবার আছে যেগুলো আপনি ডেলিকার খাচ্ছেন, তার মধ্যেই আপনার হয়তো অ্যালার্জির উৎস আছে। তো সেটাকে খুঁজে বার করতে হয়। ট্রিটমেন্ট অবশ্যই পাবেন এবং পার্মানেন্ট সলিউশনই পাবেন। বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়ার ডেটটা একটুখানি হেল্পলাইন নাম্বারে জেনে নিন, আপনাকে বলে দেবে। এইবারে ওখানেতে আমাদের ডাইরেক্টর থাকবেন, ডক্টর বি শর্মা থাকবেন, ওখানেতে এসে একবার দেখান, এতদিন যা যা ট্রিটমেন্ট করেছেন তার কাগজপত্রগুলো নিয়ে এসে একবার দেখান, আপনাকে বলে দেবে যে এক্স্যাক্ট কি কারণে আপনার এই জিনিসটা হচ্ছে এবং কত দিনের মধ্যে আপনি এটা সুস্থ হবেন, এবং এটা ভবিষ্যতে যাতে না আসে তার ব্যবস্থাও উনি করে দেবেন। একদম। ফোন নাম্বার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনারা সঠিকভাবে নোট করেছেন। 9830235527 বা 37, শেষে 27 আছে আর 37 আছে যে দুটি নাম্বার, সেই দুটি নাম্বার এনবিপির নিজস্ব নাম্বার। তাই সেই নাম্বারেই কিন্তু আপনাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, বা কোনো কোয়ারি থাকলে, কোনো জানার বিষয় থাকলে এই নাম্বারেই ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, পার্কিনসন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম, এবং পার্কিনসন আমি নিজে দেখেছি। পার্কিনসনের একজন পেশেন্ট, দীর্ঘদিন ধরে তিনি মডার্ন ট্রিটমেন্টের মেডিসিন খাচ্ছেন, তারপর তার ইউরিন সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি হয়েছে। তো এটা কি পার্কিনসনের সেই মেডিসিনের কোনো সাইড এফেক্ট আমরা বুঝে নিতে পারি? না, পার্কিনসনের যেটা মেডিসিনের সাইড এফেক্ট তো অবশ্যই থাকে, তার ছাড়া এই রোগটা যদি বাড়ে, এটা কি হয় আমাদের বিভিন্ন রকম নার্ভের উপরে এফেক্ট করে। আমাদের যেমন তার মধ্যে থাকে ব্লাডার, আমাদের ইউরিনারি ব্লাডারের উপরেও এটা এফেক্ট হয়। সেখানে কি হয়, দেখা যায় যে ওখানে ব্লাডারটা মাঝে মাঝে দেখা যায় যে ওটা মানে লুজ হয়ে যায়, ওখানকার যে নার্ভগুলো থাকে সেটা আমাদের যে ইউরিন ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে জিনিসটা কমে যায়। এর ফলে কি হয়, একটা স্টেজে গিয়ে সেই পেশেন্ট কিন্তু আর ইউরিনটাকে ধরে রাখতে পারে না। যখনই ইউরিন আসে তখন কিন্তু ইউরিনটা বেরিয়ে যায়, কিংবা এরকমও দেখা গেছে যে যখন হাঁচি কাশি আসে সেই হাঁচি কাশিতেও কিন্তু অনেক সময় ইউরিনটা বেরিয়ে যায়। তো এই রোগটা এমনই একটা রোগ, এটা আমাদের শরীরের বিভিন্ন রকম জায়গার নার্ভকে, যেমন এই যে বললাম আমাদের ফেসিয়াল নার্ভ, আমাদের ফেসের যে নার্ভ, সেখানেও যখন এফেক্ট করবে তখন দেখবেন আমি ইচ্ছা থাকলেও সেই পেশেন্ট কোনো রকম ভাবে কথা বলতে পারবেন না। উনি হয়তো কোনো জিনিস চাইছেন যে হ্যাঁ আমি বলি, কিন্তু পারবেন না, খুব আস্তে আস্তে কথা হবে, নাহলে কথাটা জড়িয়ে যাবে। তো ঠিক সেরকম আমাদের ইউরিনারি ব্লাডারেতেও এফেক্ট হয়, অনেক সময় চোখেতেও এফেক্ট হয়। যে জায়গাতে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, যে জায়গাতে সেন্ট্রাল নার্ভগুলো আমাদের গেছে, প্রত্যেকটা অর্গানেতে এটা এফেক্ট করে। তার মানে তো পুরো শরীরে এর একটা এফেক্ট আমরা কিন্তু ফিল করতে পারবো, পুরো শরীরে। তার মানে কতটা ভয়ঙ্কর হতে পারে এই রোগটা, একটা মানুষকে কিভাবে বিছানা সজ্জা করে দিতে পারে, কিভাবে তার স্বাভাবিক জীবনযাপনকে একেবারে নষ্ট করে দিতে পারে। তাই সঠিক চিকিৎসার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। সঠিক চিকিৎসা করলে হ্যাঁ সমস্যাটা 90% বেশি কমে যাবে, আর যদি চিকিৎসা আপনি সঠিকভাবে না করেন তাহলে এই পরিণতি আপনাকে কিন্তু ভোগ করতে হবে। যে আপনার ইউরিনের প্রবলেম চলে আসবে, আপনি কথা বলতে পারবেন না, আপনার চোখে নানা রকমের সমস্যা হবে, আপনার হাত পা কাঁপা আরো বেড়ে যাবে, আপনি একদম ছোট ছোট স্টেপ ফেলবেন, কখনো তো স্টেপই ফেলতে পারবেন না, 2-4 জন আপনাকে ধরে নিয়ে যাবে। এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে বা আপনার পরিবারের আপনার প্রিয় মানুষকে কিন্তু হতেই পারে। এবং সে কারণেই কিন্তু বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন, যদি এই ধরনের কোনো সিমটম আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এবং এনবিপিতে আমি জাস্ট ট্রিটমেন্টটা নিয়ে একটু শুনবো, যে যারা ট্রিটমেন্ট নিয়েছেন পার্কিনসনে তাদের বর্তমান পরিস্থিতি কি, তারা কতটা ভালো আছে। তারা কি একটু ফোনটা নিয়ে নি। কে আছেন? নমস্কার। হ্যালো, কিছু মনে একটা প্রবলেম হচ্ছে। হ্যালো,
যিনি ফোন করছেন তার কথাটা হয়তো শুনতে পাচ্ছি না, তিনি এক কাজ করুন 9830235527 বা 37 নাম্বারে ফোন করুন, বা এখনো আপনাদের সঙ্গে আমরা রয়েছি, চাইলে আরো একবার আপনারা চেষ্টা করুন। ডাক্তারবাবু রয়েছেন আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন। যারা আসছেন এই রোগ নিয়ে তাদের রেসপন্সটা কতটা ভালো পাওয়া যাচ্ছে? অবশ্যই রেসপন্স ভালো, কিন্তু তার আগে দেখতে হবে পেশেন্ট যখন আসে, তারা যখন 3 বছর 4 বছর ধরে ভুগে আমাদের কাছে আসছে, আমাদের কাছে এসে যখন বলে যে ডাক্তারবাবু আমি চাইছি কথা বলতে, আমি চাইছি এই কাজটা করতে, আমি চাইছি কোনো জায়গায় যেতে, কিন্তু আমি পাচ্ছি না। আমি মানে এই রোগটা এরকমই যে ভেতরে একটা ইচ্ছা থাকবে যে আমি কথা বলি, আমি যাই, আমি কোথাও যাই, কিংবা আমি 5 জনের সাথে গিয়ে দাঁড়াই, কিন্তু সেই জিনিসটা তার ইচ্ছা থাকা সত্ত্বেও ওনার শরীর সাথ দেবে না। রোগটা এরকমই। তো এরকম যখন এসে বলেন, আমরা অবশ্যই ওনাদেরকে আশ্বস্ত দিই যে হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক হবেন, যদি ঠিকঠাক মতো করে আপনি কথাগুলো শোনেন, ঠিকঠাক মতো করে যদি মেডিসিনগুলো খান। তো ওনারা যদি যারা যারা ঠিকঠাক মতো করে কথা শুনেছে, যেরকম বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে পঞ্চকর্ম থেরাপি লাগবে, কারণ এই রোগেতে কি হয়, নার্ভগুলোকে স্টিমুলেট করতে হয়, নার্ভগুলোকে স্টিমুলেট করার জন্য আমাদের পঞ্চকর্ম থেরাপি লাগে। এই যে বলি যে আমরা রোগের উৎসটা কোথা থেকে, আমাদের ব্রেন সেলগুলো যেখানেতে ড্যামেজ হচ্ছে, যেখানেতে ডোপামিনটা বেরোচ্ছে না, তো সেখানেতে কি হয়, আমাদের পঞ্চকর্মের একটা পার্ট থাকে যেটাকে বলা হয় শিরোধারা কিংবা শিরোলেপ, শিরোপেচু, এই ধরনের কয়েকটা পদ্ধতি থাকে। সেখানেতে কি হয়, দেখা যায় যে আমাদের নার্ভ সেলগুলো স্ট্রং হয়, এবং যাতে ভবিষ্যতে নার্ভের কোষগুলো আর না ক্ষয়ে যায় সেই ব্যবস্থাটাও আমরা করে দিই। এর ফলে কি হয়, ধীরে ধীরে ডোপামিনটা ফর্মেশন হতে থাকে, এবং সেই ডোপামিন যখনই ফর্মেশন হবে তখন দেখা যাবে এই যে রোগের যে কারণ, সেই রোগটা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সারতে থাকবে। হাত কাঁপা বন্ধ হবে, পা কাঁপা বন্ধ হবে, আপনি কথাও বলতে পারবেন, স্টেপও ফেলতে পারবেন। এরকম বহু পেশেন্ট আছে যারা ট্রিটমেন্ট করিয়েছেন, তারা এখনো পর্যন্ত বিনা মেডিসিনে যাদের যাদের ট্রিটমেন্ট হয়ে গেছে, কারণ আমরা বলি যে আমরা আজীবন ওষুধ খাওয়াই না, একটা স্টেজে গিয়ে ওষুধ বন্ধ করি। তো যখন আমরা বন্ধ করেছি দেখা গেছে যে সেই বন্ধ হওয়ার 5 মাস 6 মাস, কারুর ক্ষেত্রে 1 বছর হয়ে গেছে, তারা কিন্তু মেডিসিনের মধ্যে নেই, কোনো রকম মেডিকেশনের মধ্যে নেই। ওনারা টেস্ট করেন, 2-3 মাস ছাড়া ছাড়া ডোপামিন টেস্ট করেন, আমাদের কাছে রিপোর্ট পাঠান, আমরা দেখি যে ওনার নর্মাল আছে, প্লাস ওনারা আমাদের সাথে কন্ট্যাক্টও রাখে, কারণ আমরা ট্রিটমেন্টের পরও পেশেন্টদের সাথে কন্ট্যাক্ট রাখি যে উনি কেমন থাকছেন, কোন রকম অসুবিধে ওনার ফেরত এলো কিনা। তো দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওনারা নর্মাল আছেন, নর্মাল লাইফ লিড করছেন, কথাও বলছেন, হাঁটছেন, ঘুরছেন। তো ট্রিটমেন্ট অবশ্যই আছে, যেখানেই বলুক যে কোনো ট্রিটমেন্ট নেই, আমরা বারবার বলছি, জোর গলায় বলছি, অবশ্যই পার্কিনসনের ট্রিটমেন্ট আছে। যদি ঠিকঠাক মতো করে কথা শোনেন তাহলে দেখবেন রেজাল্টও খুব তাড়াতাড়ি পাবেন। একদম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি মাধবপুর থেকে বলছিলাম, সমরেশ। আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা বলতে ম্যাডাম, আমার মাথাতে ইচিং হয় বলতে, কোনো কালকে মানে কোনো অন্য কিছু সমস্যা নেই, কিন্তু ইচিং হয় মায়ের। আচ্ছা, কোন রকম কি র্যাশ টাইপের কিছু বেরোয় যখন ইচিং? র্যাশ টাইপের কিছু বেরোয় নি, র্যাশ টাইপের কিছু হয়। আচ্ছা আচ্ছা, শুধু কি স্ক্যাল্পেই হয় তাই তো? আচ্ছা আচ্ছা, মাথাতে। দেখুন, এই যে ইচিং হচ্ছে মাথাতে, তার কয়েকটা কারণ আমি বলে দিই। সেটা হচ্ছে, এক তো অ্যালার্জি অবশ্যই এর জন্য দায়ী, কিন্তু অনেক সময় কি হয়, আমাদের স্ক্যাল্প সোরিয়াসিস বলে এক ধরনের রোগ হয়, যেটা সোরিয়াসিসের একটা ভাগ। তো যদি এটা আপনার ইচিং স্টার্টিং হয়, তাহলে শুরুতেই একবার সেই জিনিসটাকে একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে দেখে নিতে হবে যে আইদার এটা শুধু অ্যালার্জির জন্য হচ্ছে, না অ্যালার্জির সাথে সাথে আপনার সোরিয়াসিসটা স্টার্ট হচ্ছে। কারণ সোরিয়াসিস আমরা জানি যে শুধুমাত্র যে গায়েতেই হবে, বড় বড় দাগ হয়ে হবে সেরকম নয়। অনেক সময় কি হয়, প্ল্যান্টার সোরিয়াসিস হয়, মানে শুধু হাতের তালুতে এবং পায়েতে থাকে, আর কোথাও থাকে না। ঠিক সেরকম স্ক্যাল্প সোরিয়াসিস হয়, শুধু আমাদের মাথাতে, স্ক্যাল্পে, অনেক সময় কি হয় চুলের গোড়াতে, এই জায়গাগুলোতেও হয়। এবার এটা স্টার্টিং হচ্ছে কিনা শুরুতেই এটাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে দেখতে হবে। যদি আপনি এটা নিয়ে অনেকদিন ধরে ভোগেন এবং যদি এটা দেখছেন যে হ্যাঁ আপনার ভালো হচ্ছে না, তাহলে অবশ্যই তার কারণটা একবার দেখতে হবে। কারণ আমরা শুরুতেই দেখব একটা রোগের যে সিমটম থাকে সেটা আবার অনেক রোগেরও খুব কমন সিমটম থাকে, তাই এখানেতেই ডায়াগনোসিস দরকার।
তার আগে করতে হয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে এটা থেকে কি কি হতে পারে সেইটাকে আগে ঠিক করে তার মধ্যে থেকে পার্টিকুলারলি টেস্ট দিয়ে জানতে হয় যে কোন এই 4টে রোগের কারণ এটা না, এই 4টের মধ্যে একটা রোগের কারণ এটা। তো সেটা যখনই খুঁজে বার করা যাবে তখন দেখবেন আপনার এই প্রবলেমটা যত তাড়াতাড়ি সারবে এবং ভবিষ্যতে আর এটার জন্য কোনো রকম প্রবলেম হবে না। তাই অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। একবার যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, আপনাকে বলে দেবে কোন জায়গাতে আসতে হবে। যদি কোনো রকম মেডিকেশনের মধ্যে থাকেন তাহলে সেই কাগজপত্রগুলো নিয়ে আসুন, যদি কোনো টেস্ট করে থাকেন সেইগুলো নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। যদি নাও থাকে আমরা করিয়ে নেবো যেটা দরকার হবে। দেখবেন তারপরে যখন মেডিসিনটা চালু হবে দেখবেন আপনি ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছেন এবং একটা টাইমের মধ্যে আপনি সুস্থ হচ্ছেন। একদম। শারীরিক সমস্যা থাকলে তো অভিজ্ঞ চিকিৎসকরা নিশ্চয়ই রয়েছে, তবে এনবিপির একটা ডিভিশন কিন্তু রয়েছে লা এলিগেন্স, এবং যেহেতু সামনে এত উৎসবের মৌসুম সেখানে না বললে হয় না যে স্কিন বা হেয়ার সংক্রান্ত কোনো প্রবলেম যদি থাকে এখানে এলে আপনার সুবিধা কি, এক তো চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন, পাশাপাশি যদি চিকিৎসকরা মনে করেন না এটা স্কিন এবং হেয়ার এক্সপার্টদের আন্ডারে যায়, তারাই পারবে সলিউশন বের করে দিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানের এক্সপার্টদেরও পরামর্শ পেতে পারেন। পেয়ে যাবেন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো প্রোডাক্ট এবং তার পাশাপাশি পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বেশ কিছু ট্রিটমেন্ট একেবারে আমার আপনার সাধ্যের মধ্যে। আর সবকিছু জানতে হলে যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে এই নাম্বারেই ফোন করুন। আপনার সমস্যা অনুযায়ী আপনি ট্রিটমেন্ট চান, আপনাকে বুঝে কিন্তু আপনার ডক্টরের প্রয়োজন নাকি স্কিন এক্সপার্টের প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই নির্বাচন করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি আমার ছেলে কোন রকম ধোয়া বা কোনো ধুলো টুলো ঢুকলে না একবারে হাতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কত বছর বয়স বাচ্চার? 16 প্লাস। 16 প্লাস? আচ্ছা, অনেকটাই বড় হয়ে গিয়েছে কিন্তু এখনো এই সমস্যাটা আছে, তাই তো? এটা কি এই কয়েকদিন হয়েছে না অনেক আগে থেকে আছে এই সমস্যাটা? 1 বছর। আচ্ছা, দেখুন মেন ব্যাপার হচ্ছে, হ্যাঁ আমি শুনতে তখন বলে দিচ্ছি, এটা যদি এত দিন ধরে এটা থাকে, অনেক সময় কি হয় আমাদের ডাস্ট অ্যালার্জি কিংবা এই ধোঁয়া থেকে অ্যালার্জি এই জিনিসটা থাকে, তার পেছনে দুটো জিনিস করতে হবে। এটার উৎস যদি কারণ যদি শুধুমাত্র এটাই থাকে তো ওনাকে একটুখানি বাইরে যখন বেরোবে কিংবা যখন ধোঁয়া, এই যে বাইরে আমাদের গাড়ির যে ধোঁয়া থাকে এইগুলো থেকে বাঁচতে গেলে কিন্তু একটুখানি ওনাকে মাস্ক পরে থাকতে হবে বাইরে যখন বেরোবে, এবং তার সাথে সাথে কিন্তু ইন্টারনালি ট্রিটমেন্ট করাতে হবে। কারণ ধরুন এর জন্য অনেক মেডিসিন আছে, অনেক ওষুধ আছে, সেইগুলো আমি চালু করলাম কিন্তু দেখা যাচ্ছে যে ওনার যেহেতু ধোঁয়াতে প্রবলেম হচ্ছে, উনি যদি ওপেন ওখানে থাকেন তো উৎসটা কিন্তু ওনার নাকের মধ্যে দিয়ে যাচ্ছেই। তো দুটো জিনিসই করতে হবে ওনাকে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে যখনই বেরোবে তখন একটু মাস্ক ইউজ করতে হবে। তার সাথে সাথে আমাদের কাছে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আপনি 1 বছর ধরে ভুগছেন, আমি আপনাকে বলবো যে কয়েকটা মাস সময় দিন, দেখবেন এই জিনিসটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে। আর কিভাবে থাকবেন, কি করতে হবে সেগুলোর ডিটেলস আরো আমরা বলে দেবো যখন আপনি আমাদের কাছে আসবেন। তখন দেখবেন আমরা একটা লিস্ট বানিয়ে দেবো কি কি খাবেন, কি কি খাবেন না, এবং কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করবেন। তার সাথে সাথে ওষুধ, দেখবেন এই কটা নিয়ম, এই কটা জিনিস যদি একসাথে ঠিক ভাবে নেন দেখবেন এটা পার্মানেন্ট সলিউশন পাবেন। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আসুন, অবশ্যই আমরা গাইড করে দেবো কিভাবে আপনি সুস্থ থাকবেন। অনেক ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছে, তাদের অভিভাবকরা ফোন করেছেন এবং বাচ্চাদেরও কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। এবং যেহেতু আয়ুর্বেদ মানে বা এনবিপি ট্রিটমেন্ট মানে নো সাইড এফেক্ট, সেখানে বাচ্চাদের জন্য এটা কিন্তু ভীষণ পারফেক্ট একটা ট্রিটমেন্ট। তো আপনারা যদি চান বাচ্চাদের কোন রকম শারীরিক সমস্যার জন্য যোগাযোগ করবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, যোগাযোগ করুন। ফেলে রাখলে সমস্যা বাড়বে। শ্বাসকষ্ট নিজের হলেই কত কষ্ট হয়, কিন্তু সেখানে আমার সন্তানের হচ্ছে, এটা আমার সমস্যাকেই যেন অনেকটা বাড়িয়ে দেয়, তাই না? তাই যোগাযোগ করতে হবে। একটু ডাক্তারবাবু আলোচনা করবো অ্যাঙ্কোলাইজিং নিয়ে, কারণ অ্যাঙ্কোলাইজিং নিয়ে প্রচুর বন্ধুদের একটা অনুরোধ ছিল যে বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করা হয়। কেন এতটা ভয়ঙ্কর, কেন এতটা একটা মানুষ রোবটের মতন হয়ে যায়, একেবারে পাথরের মতন হয়ে যায়, স্টিফ হয়ে যায়, ব্যাপারটা কি? আজকে যে দুটো টপিক আছে এই দুটো টপিকই কিন্তু আলোচনা করার কারণ এটাই যে এই দুটো টপিককেই বলে দেয় যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই কোনো ব্যাধিতে।
যেমন এই অ্যাঙ্কোলেজিং এর ট্রিটমেন্ট আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি, তারা 10 বছর 12 বছর ধরে এই রোগ নিয়ে ভুগছেন এবং দিনকে দিন উনি যেটা ডিটোরেটেড হচ্ছে এবং একটা সময় দেখা গেছে যে সম্পূর্ণভাবে বেড রিডেন্ট হয়েছে। এরকম পেশেন্ট আমরা বহু দেখেছি। এটা নিয়ে আলোচনায় আসছি, ফোনটা ধরে নিন, তারপরে আলোচনায়। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারাণসী থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার না ওই শ্বাস কষ্ট হয়, শ্বাস কষ্ট মতলব কিরকম হয় না, নাকটা মনে হয় জাম হয়ে যায়, এত জাম হয়ে যায় মানে ভেতরে সবজি তো হয় না, মানে শুকিয়ে যায় কিরকম, আর খুব একদম শ্বাস কষ্ট মানে দমটা মানে এসে যাবে এরকম। যেরকম অনেক দিই তাও একটুখানি রিলিফ হয়, আর গরম পানির ভাত খেয়ে একটুখানি রিলিফ আবার ওই 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার ওই হয়। আচ্ছা, আপনি কোন রকম ইনহেলার বা কোন রকম কিছু ইউজ করেন? না না, সেটা তো করি না, ডাক্তার তো দিয়েছিল বলেছিল, আমি লিই না, ওই অভ্যেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো দরকার নেই, এর অবশ্যই পার্মানেন্ট সলিউশন আছে। আগে শুনে নিন, আমি বলছি। আপনার এই যে প্রবলেমটা হচ্ছে, এটা কারণ দুটো কারণ আছে। এক হচ্ছে যদি আপনার ন্যাজাল মানে আমাদের নাকের যদি কোনো রকম ব্লকেজ থাকে, এই নাকে অনেক কি হয়, অনেক জায়গাতে ব্লক হয়, অনেক জায়গাতে পলিপ দেখা যায়, তো সেটা যদি থাকে সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। ভবিষ্যতে এইটা গিয়ে একটা সাইনাসের প্রবলেমে গিয়ে দাঁড়াবে। আর তার সাথে সাথে বলে রাখি যে এটা অনেক সময় লোকাল আপনার বুকে যদি কোনো রকম ইনফেকশন থাকে, লাংসে যদি কোনো রকম ইনফেকশন থাকে, সেখান থেকে কিন্তু এই শ্বাসের প্রবলেমটা হতে পারে। এবং এছাড়াও আছে অ্যালার্জিও যদি থাকে, সেখান থেকেও এই দুটো প্রবলেমই আসতে পারে। তো 3টে রোগের কারণ কিন্তু এই জিনিসটা হতে পারে। তাই আমি আমরা বারবারই এটা আসি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে আগে কোন কোন রোগের জন্য এইটা হতে পারে সেটাকে দেখা এবং সেখান থেকে চুজ করা যে কোন রোগটা এক্স্যাক্টলি আপনার হয়েছে। তো সেটা যদি খুঁজে বার করতে পারি তাহলে দেখবেন এই প্রবলেম অবশ্যই সলিউশন হয়ে যাবে। এবার তার জন্য আমাদের কাছে একবার আসতে হবে, আমরা দেখব, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে এক্স্যাক্ট কি কারণের জন্য হচ্ছে। তারপরে দেখবেন আপনাকে গাইড করে দেবো যে আপনি কি কিভাবে থাকলে, কি কিভাবে ওষুধ খেলে আপনি এখান থেকে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। অবশ্যই এটার পার্মানেন্ট সলিউশন আছে, কিন্তু আগে এটার ডায়াগনোসিস করাটা খুব জরুরি। একদম। আর যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, অ্যাঙ্কোলেজিং যেটা হয় কি, আমাদের এটা স্টার্টিং যখন হয় আমাদের একদম কোমরের নিচ থেকে নিচে দেখা যাবে একটা পেন হয়। আর তার আগে একটা জিনিস বলে রাখি, এই অ্যাঙ্কোলেজিং এর কারণ কিন্তু দুটো। এক হচ্ছে কারুর যদি HLA-B27 তার জিনের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা ভবিষ্যতে গিয়ে অ্যাঙ্কোলেজিং স্পন্ডোলাইসিস হওয়ার চান্স প্রায় 90%। আর এছাড়া হচ্ছে ক্যালসিফিকেশন মানে আমাদের শরীরে যদি এক্সট্রা ক্যালসিয়াম যদি ডিপোজিট হয়। কারণ আমরা কি করি, এই যে ব্যথা যন্ত্রণা হলেই আমরা দোকানে গিয়ে ওষুধ কিনি, পেন কিলার কিনি, তার সাথে সাথে আমরা ক্যালসিয়াম খাই। সেটা আদৌ দরকার কিনা আমরা কিন্তু জানি না। তো শরীরে যদি ক্যালসিয়াম লেভেল ঠিক থাকে, সেখানে যদি আমরা ক্যালসিয়াম আরো ইউজ করি, সেখান থেকে কিন্তু ক্যালসিফিকেশন হয়। ক্যালসিফিকেশনটা মানে হলো আমাদের হাড়ের জয়েন্টগুলোতে এক্সট্রা ক্যালসিয়াম জমা হয়। ঠিক এই দুটো কারণের জন্য এই রোগটা হয়। এই রোগটা স্টার্টিং যখন হবে তখন দেখবেন যে আমাদের কোমরেতে থেকে এটার ব্যথাটা শুরু হবে এবং ডে বাই ডে এটা টোটাল শিরদাঁড়াটাকে এফেক্ট করবে এবং শিরদাঁড়াটা একটা সময় গিয়ে পুরো লক হয়ে যাবে। এবং যখনই এটা লক হয়ে যাবে তখন দেখবেন আপনি আর ঘাড় ঘোরাতে পারছেন না, আপনি সাইড মুভমেন্ট কোনো রকম করতে পারছেন না। এবং সেখানেতে যদি ঠিকঠাক মতো করে আপনি ডায়েট পালন না করেন, ঠিকঠাক মতো যদি ট্রিটমেন্ট না করেন, একটা জায়গা যখনই সোজা হয়ে যাবে সেখানে যদি সেই গ্যাপগুলোতে যদি আরো ক্যালসিফিকেশন হতে থাকে, তখন কি হবে, এটা আস্তে আস্তে বেঁকে যাবে। তো আমাদের শরীরটা ঠিক আস্তে আস্তে কি হয়, এরকম ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যায়, বেঁকে যাবে। সেখানেতে ব্যথা যন্ত্রণা যেরকম থাকবে, তার সাথে সাথে ওনার হাঁটতে চলতে প্রবলেম হবে। ডে বাই ডে কেউ যদি ঝুঁকে যায়, সেখানে তার হাঁটতে চলতে একদমই প্রবলেম আসবে এবং তার সাথে সাথে অসহ্য যন্ত্রণা। অন্যান্য জায়গাতে কি করে, অন্যান্য প্যাথিতে কি হয়, এর জন্য কিছু ইনজেকশন সাজেস্ট করে, কিন্তু আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যারা ইনজেকশনটা নেওয়ার পরও দেখা গেছে যে এই রোগটা আরো বেড়েছে বা এই রোগটার কোনো রকম পার্মানেন্ট সলিউশন হয়নি। তো আগে যেটা করতে হবে এই রোগের জন্য, এটার পার্মানেন্ট সলিউশন অবশ্যই আছে। আমরা বারবারই এরকম পেশেন্ট আমরা বহু দেখিয়েছি, বহু আছে আমাদের কাছে
যে অ্যাঙ্কোলজিং এর মতো রোগও ঠিক হয়েছে, কারণ আমরা সেটা দুভাবে প্রমাণ করি। এক তো এক্স রে প্লেট দেখবেন ট্রিটমেন্টের পর কিরকম আছেন, তার সাথে সাথে এই যে HLA-B27 যখন স্টার্টিং হয় এটা পজিটিভ থাকে, যখন ট্রিটমেন্টটা শেষ হবে তখন আপনারাই টেস্ট করে আনবেন, দেখবেন এটা নেগেটিভ হয়ে গেছে। তো সেখানেই বুঝতে পারবেন যে অ্যাঙ্কোলজিং এর ট্রিটমেন্ট অবশ্যই আছে। আর এটা কি হয়, একটা পেশেন্টকে পুরোপুরি বেড রিডেন করে দেয়। কারণ আমরা দেখেছি বহু ক্ষেত্রে যে একটা পেশেন্ট আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্ট আসে স্ট্রেচারে করে এই অ্যাঙ্কোলজিং এর, কারণ তারা 4 বছর 5 বছর ধরে সব জায়গায় ঘুরে রোগকে বাড়িয়ে তারপরে আসছে। কিন্তু অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আমরা যেটা বারবারই বলি, আমাদের ট্রিটমেন্ট প্রসেসটাই এটা, যে শুরুতেই আমরা দেখব যে ওনার রোগটা কোন জায়গায়, ওনার কোন কোন অর্গানগুলো এটার জন্য এফেক্টেড হয়েছে, বা ওনার যে ক্যালসিফিকেশন হয়েছে সেটা কতটা পরিমাণ। তারপরে আমরা সাজেস্ট করব অ্যাঙ্কোলজিং এর জন্য পঞ্চকর্ম মাস্ট। পঞ্চকর্ম মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপিটা মাস্ট লাগবে, কারণ এইটার ফলে কি হবে, ডিটক্সিফিকেশন হবে, টক্সিক জিনিসগুলো বাইরে বেরোবে, তখন দেখবেন আমাদের হার্টগুলো যেটা স্টিফ হয়ে আছে সেটা ধীরে ধীরে নর্মাল হবে। তার সাথে সাথে মেডিসিন, এইগুলো যদি ওনারা ঠিকঠাক মতো করে পারেন নিতে, তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে ওনার এই যে বেন্ডিংটা ধীরে ধীরে সোজা হবে। এবং হয়তোবা দেখা যায় যাদের খুব বেশি বেন্ডিং হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো অল্প, কিন্তু অবশ্যই এটা লাভ হবে। প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওনার নর্মাল লাইফ লিড করতে কোনো রকম অসুবিধা হবে না, না ব্যথা যন্ত্রণা থাকবে, না কোনো রকম স্টিফনেস থাকবে, উনি নর্মাল লাইফ লিড করতে পারবেন এবং রোগটা থেকেও মুক্তি পাবেন। একদম ডাক্তারবাবু ঠিক যে কথাটা দিয়ে এই অ্যাঙ্কোলজিং এর আলোচনা শুরু করলো, যে পার্কিনসন হোক বা অ্যাঙ্কোলজিং হোক, এই দুটো রোগে যদি সঠিক ট্রিটমেন্ট না হয় একেবারে আপনাকে বিছান সজ্জা হয়ে যেতে হবে, অন্যের উপর নির্ভরশীল হয়ে যেতে হবে। খাবার বলুন, চলা বলুন, বসা বলুন, বাথরুমে যাওয়া বলুন, সবকিছুর জন্য আর দুটো মানুষের সহযোগিতা আপনার প্রয়োজন হবে। সত্যি এরকম জীবন কি আমরা চাই? তখন মনে হবে এই জীবনের থেকে তো মৃত্যু অনেক বেশি আরামের। তাই এরকম নেগেটিভ চিন্তা ভাবনা যেন আমাদের মাথায় না আসে, সে কারণেই কিন্তু আপনাদের পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, যারা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন এবং অবশ্যই আয়ুর্বেদকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদের জন্য ভালো কিছু অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু নিয়ে এসেছে। এনবিপির যে মেডিসিন, সেই মেডিসিন আপনি কিন্তু মার্কেটে পাবেন না, শুধুমাত্র এনবিপি থেকেই আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে, কারণ এর সত্যতা বজায় রাখার জন্য, এর গুণমান বজায় রাখার জন্য। আর সে কারণেই বলবো এনবিপির অবশ্যই হেল্পলাইন নাম্বার নোট করেছেন 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে, অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। যদিও আজকে হাতের সময় একদম কম, অনুষ্ঠান থেকে বিদায় নেব। সমস্যা যাই হোক, যতটাই জটিল হোক, যতটাই কঠিন হোক, অন্য কোথাও আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না, অন্য কোথাও অপারেশন করতে বলা হয়েছে, মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, বছরের পর বছর ওষুধ খাচ্ছেন তাও লাভ হচ্ছে না, তাহলে একবার এনবিপির দরজায় নক করতেই পারেন। সর্বদা আপনাদের জন্য দরজা খোলা রয়েছে। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।